নমস্কার। পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য কয়েকদিন একটু অসুস্থ ছিলেন বলে ইন্টারনেটে পড়েছি। তারপর গতকালই বোধহয় না গত পরশু দেখলাম যে একজন বামপন্থী নামে পরিচালিত পরিচালক তার কাছে গেলেন তার একটা সিনেমার সাদর আমন্ত্রণ জানাতে। তো তখনই আমি আন্দাজ করেছিলাম যে তিনি হয়তো একটু সুস্থ হচ্ছেন। তারপর গতকাল দেখলাম তিনি একটা সভায় বক্তৃতা দিচ্ছেন, কী সভা জানি না, ইন্টারনেটেই দেখলাম। তো তার একটা অংশ হচ্ছে এই ডিম ছোঁড়া নিয়ে। তো লম্বা বক্তৃতা, পুরোটার মধ্যে আমি ঢুকবো না। ডিম ছোঁড়া নিয়ে তিনি তার স্বভাবসিদ্ধ ব্যারিটোন গলায় যেটা জানালেন সেটুকুই শুধু বলি। তিনি বললেন যে এটা কোনো দলের কর্মসূচি হতে পারে না যে একটা মানুষকে দেখে আমি পচা ডিম ছুঁড়ে দেব, কিন্তু ছোঁড়া হচ্ছে, এটা পশ্চিমবঙ্গ নয়। এটা কোনো দলের কর্মসূচি হতে পারে না যে একটা মানুষকে দেখে আমি পচা ডিম ছুঁড়ে দেব, কিন্তু ছোড়া হচ্ছে, এটা পশ্চিমবঙ্গ নয়, এটা আমার চেনা জগৎ নয়, এর বাইরে সকলকে বার করে আনতে হবে। তো কি বললেন আরেকবার শুনে নি। এটা কোনো দলের কর্মসূচি হতে পারে না যে একটা মানুষকে আমি পচা ডিম ছুঁড়ে দেবো, কিন্তু ছোঁড়া হচ্ছে, এটা পশ্চিমবঙ্গ নয়। তো সব মিলিয়ে ব্যাপারটা অভিনব, কারণ ডিম ছুঁড়ছেন বিজেপির লোকেরা বলেই শোনা যাচ্ছে। তো সেটা অন্য প্রসঙ্গ। তো ওর বক্তব্য থেকে দুটো জিনিস একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এক হচ্ছে যে ডিম ছোঁড়া ব্যাপারটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, তার মানে নিশ্চয়ই অন্য কোনো জায়গা থেকে আমদানি করা হয়েছে। কোন জায়গা থেকে আমদানি করা হয়েছে উনি বলেননি, তবে নিশ্চয়ই মঙ্গল গ্রহ বা আমেরিকা এরকম কোনো জায়গা থেকে আমদানি করা হয়নি, কারণ মঙ্গল গ্রহের ভিন গ্রহের জীবরা ডিম ছোঁড়ে কিনা, আদৌ ডিম পাড়ে কিনা এ নিয়ে সন্দেহ আছে। আর আমেরিকায় ডিম ছোঁড়াছুড়ির কোনো কাজকর্ম চালু আছে বলে আজ অবধি আমরা শুনিনি। তো উনি স্পষ্ট করে বলেননি যে তাহলে কোন জায়গা থেকে এসেছে। তবে আমার শৈশবের একটা স্মৃতি মনে পড়লো, যখন আমরা পড়তাম যে দোলের পরের দিন যে হোলি হয় সেখানে বিহার উত্তরপ্রদেশ দিয়ে ট্রেন গেলে সেখানে নাকি নানা ভুলভাল জিনিস ছোঁড়া হয়, গোবর টোবর ছোঁড়া হয়, নর্দমার পাঁক ছোঁড়া হয়, এবং একবার শুনেছিলাম যে পাথরও ছোঁড়া হচ্ছে। তো এ সত্য মিথ্যা জানি না, আমি কম বয়সে খবরের কাগজে পড়েছি, হতে পারে সেই জায়গা থেকে সংস্কৃতিটা এসেছে, সেই জায়গা থেকেই এসেছে কিনা বলতে পারবো না, কারণ একটু মিল আছে। কারণ ডিম ছুঁড়ছি বলে অনেক জায়গায় মেরে ধরে দেওয়া হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে, এসব দেখতে পাচ্ছি, ফলে আসতেই পারে ওই জায়গা থেকে। কিন্তু উনি যেহেতু স্পষ্ট করে বলেননি তাই আমি বলতে পারবো না। তো দ্বিতীয় যে জিনিসটা বলেছেন যে এটা কোনো দলের কর্মসূচি হতে পারে না, তো এর থেকে আরেকটা জিনিস স্পষ্ট যে বিজেপি নির্ঘাত কোনো দল নয়, মানে অন্য কিছু। মানে তার মানেই যে খারাপ কিছু তা না, হয়তো দেবদূতদের বিরাট বড় একটা গোষ্ঠীর অংশ বিজেপি, কিংবা হতে পারে জলদস্যুদের জলসা, কিংবা হতে পারে ওই যে বলছিলাম ভিন গ্রহের জীবরা এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গে, তারা একটা দল পাকিয়েছেন, তাদের নাম বিজেপি, তাও হতে পারে। এর কোনোটাও নাও হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু দল না। কিন্তু মজাটা হচ্ছে যে শ্রমিকবাবুই কিন্তু রাজ্য বিজেপির মাথায় বসে আছেন, যারা এই ডিম ছুটছে, এবং যে কারণে তারা একটা দল না। তো এই নিয়ে একটা দ্বন্দ্ব থাকা স্বাভাবিক, কিন্তু কথা হচ্ছে এটাও ঠিক আছে, নিজের দলে এই ধরনের পরিস্থিতির সামনে অনেকেই পড়েন। যদিও শ্রমিকবাবুরা পছন্দ করবেন না, কিন্তু চীনের কমিউনিস্ট পার্টিতে নাকি এরকম হয়েছিল, মাও সেতুং একবার কোণঠাসা হয়ে পড়েছিলেন। তো তখন তিনি যে স্লোগানটা দিয়েছিলেন সেটা সারা পৃথিবীতেই বিখ্যাত হয়ে যায়, সদর দপ্তরে কামান দাগু, মানে নিজের নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তো সেখান থেকেই এসেছিল সাংস্কৃতিক বিপ্লব। তো শ্রমিক ভট্টাচার্য সংস্কৃতিবান মানুষ বলে পরিচিত, সারা পশ্চিমবঙ্গেই পরিচিত, বিশেষ করে এবিপি আনন্দ তো তার সংস্কৃতি চর্চার একদম বিবরণ, ধারাবাহিক বিবরণ আমাদের বেশ কয়েকদিন ধরেই দেখিয়েছে, ফলে সংস্কৃতি নিয়ে কোনো সন্দেহ নেই। তো তিনিও একটা সাংস্কৃতিক বিপ্লবের ডাক দেবেন কিনা পশ্চিমবঙ্গে তথা বিজেপিতে, সেইটা আমি বুঝতে পারিনি, হয়তো দিতে পারেন, আগামী সময়ে সেটা পরিষ্কার বোঝা যাবে। তো ওদিকে ব্যাপারটা শুধু আর ডিমের মধ্যেই কিন্তু আটকে আছে তা না, আরও নানা ঘটনা ঘটছে। গতকালই আরেকটা জিনিস পড়লাম সাংবাদিক শ্রী প্রসূন আচার্যর লেখায়, যে বর্তমান পত্রিকা, যে পশ্চিমবঙ্গের অন্যতম যে বড় পত্রিকা বর্তমান, তাদের একটা আইনি নোটিশ দেওয়া হয়েছে। তো প্রসূন আচার্য লিখেছেন, তাঁর লেখা থেকে যেহেতু পড়লাম, কারণ এইসব তো আজকাল আর খবরের কাগজে বা টিভিতে দেখার উপায় নেই, তারা ডিম ছোঁড়াছুড়ি, মাছের বাজার বসিয়ে চুলোচুলি করা, এইসব নিয়ে ব্যস্ত, ফলে এইসব খবর সেখানে পাওয়া যায় না। তো খবরের দায়িত্ব আমার নয়, প্রসূন আচার্য লিখেছেন, সেটাই আমি বলি
যে 23শে জুন বর্তমানের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে। বলা হয়েছে 3 দিনের মধ্যে জবাব দিতে না পারলে লিজের চুক্তি ভঙ্গ করার জন্য বহুতল বাড়ি সমেত জমি নিয়ে নেওয়া হবে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে তাদের একটা জমি ছিল এবং বাড়িও ছিল, এবং এই ব্যাপারটাও অভূতপূর্ব। এর আগে সাংবাদিকদের গ্রেপ্তার হবার কথা আমরা শুনেছি বিজ্ঞাপন না দিয়ে, খবরের কাগজ বা টিভিতে সরকারি বিজ্ঞাপন দেব না এই বলে তাদেরকে বাগে আনার চেষ্টা আমরা দেখেছি, কিন্তু এইটা একেবারে অভিনব। বাড়ি সমেত জমি নিয়ে নেওয়াটা নতুন। তো এই নিয়ে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় নানা রকম তর্ক বিতর্ক হচ্ছে। মিডিয়ায় তো পাওয়া যাবে না, কারণ আবারও তারা নানা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ব্যস্ত। তারা নিট নিয়ে খবর করার সময় পায় না। ককরোচ জনতা পার্টি যে সভা করছে সে নিয়ে খবর করার সময় পায় না। ডিম ছোঁড়াছুড়ি নিয়ে খবর করে, কিন্তু সেটাকে তারা বলে জনরস ইত্যাদি, কিন্তু দোষারোপের ব্যাপার না। তো ব্যাপারটা একটু পরিষ্কার বুঝে নেওয়া দরকার। প্রসূন আচার্য কী লিখেছেন সেটাই বলি। উনি আবার মিডিয়াকেও বেশ গালাগাল দিয়েছেন, বলেছেন বাংলায় বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর দালাল মিডিয়ার বিপ্লব শেষ হয়ে গেছে। তো আমি দালাল টালাল বলতে চাই না, মিডিয়া যাই হোক। এবং উনি বলেছেন সব থেকে খারাপ অবস্থা টিভির, ভিড়ের শাসনকে যেভাবে বৈধতা দিচ্ছে দেখে লজ্জা লাগছে। সবই এখন গুজরাট আর কাঁথি মডেলের জয় জয়কার করতে ব্যস্ত। তো একমাত্র বরুণ সেনগুপ্ত প্রতিষ্ঠিত বর্তমান পত্রিকা প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেছিল, গরিবের পেটে লাথি মারার বিরুদ্ধে খবর করেছিল, যোগ দিবসের জন্য সুন্দরবন সহ 24 পরগনা থেকে অধিকাংশের লঞ্চ ও নৌকো তুলে নিয়ে কলকাতায় আনা এবং সেই বাবদ অতিরিক্ত 4 কোটি টাকা ডিজেল খরচের খবর করেছিল। তো আমি খবরগুলো পড়িনি, প্রসূন আচার্য লিখেছেন ইত্যাদি। তো তারপর উনি যা লিখেছেন যে জ্যোতিবাবুর আমলেই সেক্টর 1-এ বর্তমানে একটা জমি পায়, পরবর্তীকালে বাম আমলেই ওই জমি ফেরত দিয়ে সেক্টর 2-এ একটি জমি নেয়। সেখানে তৃণমূল আমলে ছাপাখানা সহ একটি বহুতল অফিস তৈরি করা হয় এবং সেখানে আয় বৃদ্ধির জন্য অন্য কোনো অংশ ভাড়া দেওয়া হয়। বাড়িটি নাকি ব্যাংকের কাছে গচ্ছিত রেখে কিছু টাকা ঋণ নেওয়া হয়েছিল। তো উনি বলেছেন সেটা প্রাথমিকভাবে আইনি বলেই মনে হচ্ছে, আবার অনেকে বলেছেন না এই পুরোটা বেআইনি। তো আইনি বেআইনি যাই হোক, যেটা হয়েছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল ব্যাপারটা দেখে আসে এবং তারপর 23শে জুন 3 দিনের মধ্যে বর্তমানের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে এবং 3 দিনের মধ্যে জবাব দিতে না পারলে লিজের চুক্তি ভঙ্গ করার জন্য বহুতল বাড়ি সমেত জমি নিয়ে নেওয়া হবে। তো বুলডোজার এনে ভেঙে দেওয়া হবে কিনা সেটা কিছু বলা হয়নি, খুব সম্ভবত দেওয়া হবে না। এ তো আর ঠিক বস্তি টস্তি নয়, যা চকচকে বাড়ি। তো কথা হচ্ছে এই ধরনের জিনিস আগেই যেটা বললাম বাংলায় প্রথম, এমনকি জরুরি অবস্থাতেও শুনিনি যে কোনো সেন্সার টেন্সার করা হয়েছে বিভিন্ন সংবাদপত্রকে, এমনকি সাংবাদিকদের জেলে ভরা হয়েছে। এমনকি গত সরকারের আমলেও বেশ কয়েকজন সাংবাদিককে এই 15 বছরের মধ্যে বেশ কয়েকজনকে জেলে টেলে ভরা হয়েছিল, তারা ছাড়াও পেয়ে গেছেন, সে অন্য কথা। কিন্তু এগুলো শুনেছি আমরা, কোনোটাই ভালো কাজ নয়, খুব খারাপ কাজ। কিন্তু এইটা প্রথম যে একটা সংবাদপত্রের বাড়ি নিয়ে নেব বলে একটা কারণ দর্শানোর নোটিশ। তো বুলডোজার জমানে সব কিছুই সম্ভব এবং তাতে দোষের কিছু নেই, সেটা সম্পূর্ণ ঠিকই আছে আগেরটার মতোই। কারণ কথাটা খুব পরিষ্কার, এই নিয়ে আমি কয়েকজন বীরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা পরিষ্কার বলে দিলেন যে তৃণমূল বা সিপিএম যদি ক্ষমতায় আসতো তাহলে কি হতো ভাবতে পারবেন না। তো কী হতো আমি ভাবতে পারলাম না প্রথমে, তারপর অনেক ভেবেচিন্তে বার করলাম যে নির্ঘাত তৃণমূল ক্ষমতায় এলে এবিপির অফিসকে চুরি করে সেখানে বিরাট বড় মসজিদ বানিয়ে দিত এবং সেই কাটমানির টাকা তারা সোজা পাঠিয়ে দিত সুরিনামে। আর সিপিএম এগুলো তো ভাবাই যায় না, নিতান্তই হাজার হাজার ফুট উঁচু লেনিনের মূর্তি করে দিত, মানে গগনচুম্বী, এভারেস্ট ছাড়িয়ে চলে যেত সেই সব মূর্তি, এরকমও হতে পারে। তো সেই সব আটকানোর জন্য এইগুলো জরুরি। তো এখন একটা নতুন জিনিস দেখছি, আগে ধরুন সিপিএমের জমানায় কোনো হিংসা এলেই তারা বলতেন, হিংসা করলেই অভিযুক্ত হলেই তারা বলতেন আমাদের যে ওই 72 থেকে 77 1100 কর্মী খুন হলো ইত্যাদি প্রভৃতি। তৃণমূল জমানায় কিছু হলেই তারা ওটা অজুহাত দিতেন গত 34 বছরের বাম অপশাসনের ইত্যাদি। তো এখন দেখছি যে অতীতের ব্যাপার নেই, ওনারা কথা এলেই বলছেন যে কি হতে পারতো তার বিরুদ্ধে আমরা এটা করছি, মানে অমুক ক্ষমতা এলে আমাকে দুঘা দিতে পারতো 2 বছর পর, তাই আজকে আমি তাকে ডিম ছুঁড়ে মারছি। তো কোনো আদালতে এটা গ্রহণ করবে কিনা জানি না, কিন্তু আমি আপাতত যুক্তিটা মেনে নিয়েছি যে ওই সব হতেই পারতো, ফলে সেগুলো আটকানোর জন্য এই ব্যাপারটা জরুরি। এবং সেই কারণেই একটা ব্যাপার দেখবেন
এই প্রসূনদা দেখবেন সংবাদ মাধ্যমকে দালাল টালাল বলেছেন, কথাটা ঠিক না। এবং এই যে যুক্তিটা আমি দিলাম যে কি হলে কি হতে পারতো, তার জন্য কি প্রতিষেধক, প্রিএমটিভ মেজার, তো এইগুলো আমাদের বর্তমান সাংবাদিকরা সম্যক বুঝেছেন, তাই তারা অন্য সব কিছুতে জ্বলে যান, কিন্তু এইটাতে সম্পূর্ণ চুপ করে আছেন। অন্য সব কিছুতে চলে যান কি, এমনকি সেই মানে সাংবাদিকের উপর আঘাত হলে তো বিবৃতির শেষ থাকে না। প্রেস ক্লাবের নির্বাচনে এটা সেটা হলো, সেই নিয়েও বিবৃতির শেষ নেই, কিন্তু এইটা নিয়ে সবাই মুখে কুলু পেটে আছেন। খুব সম্ভবত আমি যেরকম যুক্তিটা বুঝেছি ওরাও সেরকম অক্ষরে অক্ষরে বুঝেছেন। তো এই গেল দুটো জিনিস। তো তারপর গতকালই বিধানসভায় দেখলাম যে মাননীয় অধ্যক্ষ মহাশয় আর একজন মাননীয় বিধায়ক শ্রী কুণাল ঘোষকে বলছেন, কুণাল ঘোষ অনেক কিছু করে চেঁচামেচি করলেন, বক্তৃতার মধ্যে ঢুকবো না, কিন্তু তিনি বললেন যে ওয়াশিং মেশিন শব্দটা ব্যবহার না করতে। তো কুণাল ঘোষ একটি বিশেষ দল সম্পর্কে বলেছিলেন ওয়াশিং মেশিন, তো সেটা আপনারা জানেননি, বেশ চালু শব্দ, কিন্তু উনি মাননীয় অধ্যক্ষ বললেন ওটা বিধানসভায় ব্যবহার করা যাবে না। তো এই ব্যাপারটাও আমার কাছে নতুন লাগলো, খুবই অভিনব যে ওয়াশিং মেশিন কেন ব্যবহার করা যাবে না, কিন্তু ভেবেচিন্তে দেখলাম যে সেটাও ঠিকই আছে, কারণ এইগুলো আসলে অসংসদীয় শব্দ। কারণ যেটা কী বলা হচ্ছে যে একটা দল থেকে ওয়াশিং মেশিনে ঢুকে অন্য দলে একটা লোক যাচ্ছে, কিন্তু ভেবে দেখুন যে ওয়াশিং মেশিন তো একটা বিচ্ছিরি জিনিস, সেখানে একটা মানুষকে ঢোকালে তারপর তাকে কাচলে সে কখনো বেঁচে বেরোতে পারে? সম্ভব নয়। ফলে একটা নিঃসন্দেহ অপপ্রচার। ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কোনো মানুষকে পরিষ্কার করা যায় না, এবং কেউ যদি ঢোকানোর চেষ্টা করেন, আমি কিন্তু ঢোকাতে বলছি না, ওয়ার্নিং দিয়ে রাখছি, কেউ যদি ঢোকাতে পারেন, মারাত্মক ঢোকাতে চান, মারাত্মক বিপদ হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, ওই চেষ্টা করবেন না, এই অপপ্রচার করবেন না, এবং মানুষকে এভাবে প্ররোচিতও করবেন না। ফলে এটা নিঃসন্দেহে যে ওয়াশিং মেশিন শব্দটা সংসদ থেকে অসংসদীয় শব্দের তালিকায় পাঠিয়ে দেওয়া হোক, এটা আমার দাবি, আমি দাবিটা রাখছি। এবং শুধু ওটা না, ধরুন ওয়াশিং মেশিন, আম্বানি আদানি, ক্রোনি ক্যাপিটালিজম। ক্রোনি ক্যাপিটালিজমটা কী জিনিস, মানে আপনি ব্যবসায়ী, কিন্তু পয়সা আপনাকে দেয় সরকার, বলে এই নে বাবা ব্যবসা কর, যদি আপনি প্রফিট করতে না পারেন তাহলে আর টাকা ফেরত দিতে হয় না, যদি করতে পারেন সরকারকে কিছুই দিতে হয় না, প্রফিটটা আপনি নিজের পকেটে পড়েন। তো এইটাকে বলে ক্রোনি ক্যাপিটালিজম। তো এই জিনিসগুলো অসংসদীয় শব্দের তালিকায় আনলে খুবই ভালো হয়, আমি এই প্রস্তাবটা রাখছি। তো যদি ভুল করে কেউ বিধানসভায় বলে ফেলেন তাহলে অবশ্যই কার্যবিবরণী থেকে বাদ দেওয়া উচিত বিধানসভা বা লোকসভায়। আর যদি কাগজে কেউ লেখেন, মানে কাগজ মানে খবরের কাগজে বা মিডিয়ায় কেউ লেখেন, তাহলে অতি অবশ্যই আইন করা হোক যে তার বাড়ি ঘরদোর সব নিয়ে নেওয়া হবে, মানে ওই খবরের কাগজে। আর রাস্তায় যদি কেউ বলে পারেন তাহলে অতি অবশ্যই তাকে ডিম থেরাপি করা উচিত। তো এইগুলো আমার প্রস্তাব, আশা করি গুণীজনরা ভালো করে ভেবে দেখবেন। এবং এই সমস্ত দিয়ে শেষ হয়ে যাচ্ছিল দিনটা, কিন্তু সবশেষে আবার দেখলাম যে সিপিএমের একজন বিধায়ক আছেন, মাননীয় বিধায়ক, সবেদন নীলমণিও বলতে পারেন, মাননীয় মুস্তাফিজুর রহমান, তিনি বিধানসভায় বক্তৃতা দিচ্ছেন, আরও অনেকে দিয়েছেন, বিধানসভার বক্তৃতাগুলো পরপর শুনলাম। তো সবাই চেঁচামেচি করছিলেন, সে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কিন্তু উনি বেশ পয়েন্টে কথা বলছিলেন, বেশ খুব জোরালোভাবে না হলেও বেশ বিরোধিতা করছিলেন। ও মা, তারপরে কোথায় কী আছে হঠাৎ দেখলাম যে বললেন অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক হোক, এবং তারপর আবার এটাও বললেন যে বিগত সরকারের আমলে ভুল পুশব্যাক হয়েছে। তো এইটা নিয়ে আমার একটু খটকা ছিল। তো এইটা সিপিএমের বোধহয় লাইন নয়, বিধায়ক কেন বললেন সে নিয়েও আমার সন্দেহ আছে, কিন্তু যাই হোক, পরে ভেবে দেখলাম এটাও সম্পূর্ণ ঠিক। কারণ কে না জানে যে পুশব্যাক মানে বিএসএফ বলে, বিএসএফ যেগুলো ঠেলে দিচ্ছিল লোকজনকে, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে, তো সেগুলো বিএসএফের কীর্তি না, এই ভুল পুশব্যাকের দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ বিগত রাজ্য সরকারেরও। এবং বলা বাহুল্য এসআইআরও তাদেরই অপকর্মের ফল, নিশ্চয়ই ভালো কর্মচারী দেয়নি যারা নামটাম ঠিকঠাক তুলতে পারে, তাই বহু লোকের নাম ওঠেনি। তো ফলে এই সমস্ত নিয়ে বিএসএফ বা নির্বাচন কমিশনকে এর দায় দেওয়া একদম বেঠিক, একেবারেই উচিত না। এবং অবৈধ অনুপ্রবেশকারীদের অবশ্যই পুশব্যাক হোক। তো সেটা আন্তর্জাতিক ধরুন প্রথা বলুন, আন্তর্জাতিক প্রথায় যতই অসঙ্গত হোক, ভালো না হোক, কিন্তু এটা হোক, এই দাবিটা তোলা উচিত এবং বিধানসভাতেই তোলা উচিত, নইলে বিপদ হতে পারে, কে জানে, হয়তো ডিম খেতে হতে পারে। তো কথা হচ্ছে এই সমস্ত থেকে বাঁচার জন্য অতি অবশ্যই
পুশব্যাককে ঠিক বলতে হবে, এটা আমি বুঝতে পেরেছি। এবং অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক যে রাজ্য সরকারেরই দায়িত্ব, এ নিয়েও আমার কোনো সন্দেহ নেই। কারণ অবস্থাটা এখন খুব পরিষ্কার, ডিম টিম খাওয়ার ঝুঁকি একদম নেবেন না। তো রাজ্যে এখন ভালো মানুষদের খুব দরকার। শাসক দল তো ভালো, এটা আমরা সবাই জানি। এছাড়াও ভালো তৃণমূল এবং ভালো সিপিএম, ভালো তৃণমূলদের কথা তো রোজই বলে যাচ্ছে, আর কতই বা বলবো। দিক বিদিকে ভালো তৃণমূলরা গজিয়ে আসছেন। তাদের আবার 3টে ধাপ। একটা হচ্ছে যে রাজ্যসভার ভালো পদত্যাগী তৃণমূল সাংসদ, 2 হচ্ছে লোকসভার দলবদল করা, এনসিপিআইতে যোগদান করা ভালো ভালো সাংসদ, এবং বিধানসভার, আমি গুলিয়ে ফেলছি এতগুলো ভাগ, এবং বিধানসভায় আসল তৃণমূল ভালো ভালো বিধায়ক। এছাড়াও নানা জায়গায় নানা রকম কাউন্সিলর আছেন। তো কথা হচ্ছে যে এরা হঠাৎ ভালো হচ্ছেন কেন? অনুপ্রেরণায় ভালো হচ্ছেন। বিজেপি একটা ভালো সরকার এসেছে, অনুপ্রেরণায় ভালো হচ্ছে। তো রাজ্যে এখন দরকার ভালো তৃণমূল, ভালো আইএসএফ, ভালো সিপিএম। ফলে ভালো হন, অনুপ্রবেশকে পুশব্যাককে সবসময় বৈধ বলুন, এবং অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেলে পাঠিয়ে দেওয়া উচিত, জোর গলায় বলুন। বেপাস কথা একদম বলবেন না, ভালো হয়ে থাকুন। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলা হয়েছিল। তো আমাদের যে জনপ্রতিনিধিরা কাজ করে দেখাচ্ছেন, অন্তত কথা বলে দেখাচ্ছেন, এইটুকুতেই আমি অত্যন্ত খুশি। তো আজকে এইটুকুই। আগামী দিনে আপনাদের আরও ভালো ভালো খবর এনে দেবো, যে ভালো ভালো লোকেরা কত ভালো ভালো কাজ করছে। কিন্তু আজকে আর না, লম্বা হয়ে গেল। সবাই ভালো হচ্ছে, আপনারাও ভালো থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন, হাইপ করবেন, লাইক করবেন, বন্ধুবান্ধবদের পাঠাবেন যেন তারা দেখে। আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, কলেজ স্ট্রিটে আমাদের দোকানে আসবেন। তো আজকে এইটুকুই। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।